আজকের গল্পটা শুরু হয় একটা সার্ভে দিয়ে। শহরের সব দায়িত্বশীল নাগরিকদের কাছে নতুন পাশ হওয়া এক বিল সম্পর্কে প্রশ্ন করা হচ্ছিল। আসলে বিলটার বিষয় ছিল একটা দ্বীপ নিয়ে, যাকে প্রজনন আইল্যান্ড বলা হয়। এখানে শহরের ভয়ঙ্কর অপরাধীদের রাখা হবে, যারা বড় বড় অপরাধ করেছে। শহরের মানুষজন বলছিল, এই বিলটা খুব ভালো হয়েছে, এটা পাশ হওয়ার পর শহর নিরাপদ থাকবে। এতে শহর থেকে খারাপ আর নেগেটিভিটি দূর হয়ে যাবে। কেউ কেউ এমনও বলছিল, সব অপরাধী একসাথে থাকলে তারা নিজেদের মধ্যে মারামারি করে একে অপরকেই মেরে ফেলবে। কিন্তু গল্পে আসতে চলেছে বড় টুইস্ট। সেই দ্বীপে অপরাধীদের সঙ্গে আরও ৩ জন নারীবন্দীকেও রাখা হবে। তারা কিভাবে বাঁচবে, টিকে থাকবে, তাদের সঙ্গে কি কি ঘটবে সেই যাত্রাই আমরা দেখতে যাচ্ছি। সরকারও আর এই বন্দীদের খরচ চালাতে পারছিল না, তাই দ্রুত এই জায়গাকে বাসযোগ্য করে তুলল। কিন্তু ধীরে ধীরে সব অপরাধীকে এখানে মরে যাওয়ার জন্য ছেড়ে দিল, কারণ এখানে বেঁচে থাকা মানেই মৃত্যুদণ্ডের সমান। এক থেকে এক ভয়ঙ্কর অপরাধী রয়েছে এই দ্বীপে। এদিকে একটি নিউজ এজেন্সি বন্দীদের উপর একটি ডকুমেন্টারি বানাচ্ছে, কারণ দ্বীপটির খবর চারদিকে ছড়িয়ে পড়েছে। সবাই জানতে চাইছে এখানে বন্দীরা কিভাবে বাঁচছে, বিশেষ করে মেয়েরা। তারা বন্দীদের লিস্ট তৈরি করে, কেউ লোন না পেয়ে ব্যাংক লুট করেছে, কেউ নিজের বাবা মাকেই হত্যা করেছে। ঠিক তখনই নতুন একজন বন্দীর আগমন হয়, ক্যামেরন। তার অপরাধ হলো সে নিজের স্বামীকে হত্যা করেছে। কিছু অফিসার তাকে দ্বীপে নামিয়ে বলে গেল, সরকারি কাগজে তাকে মৃত ঘোষণা করা হয়েছে, কারণ যে এখানে আসে সে এখানেই মারা যায়। ক্যামেরন যখন দ্বীপে পা রাখল, তখনই ভেসে থাকা এক মৃতদেহ দেখল। বুঝল অফিসার কেন বলেছিল, এখানে আসা মানেই মৃত্যুকে আলিঙ্গন করা। কিন্তু সে ভীত হয়নি, সাহসী ছিল। সমুদ্র তীরে নিজের আনা জিনিসপত্র দিয়ে ছোট্ট আস্তানা গড়ল। প্রথম রাত কোনোভাবে কেটে গেল। পরের সকালে সে দেখে কেউ ওপর থেকে তাকে দেখছে। নেমে আসে একজন, ডক্টর মিলফোর্ড। সে বলে, ভয় পেও না, আমি নতুন বন্দীদের স্বাগত জানাই। ক্যামেরন জানতে চায়, এখানে কতজন বন্দী আছে? উত্তর আসে, আমি যখন এসেছিলাম তখন ৭৫ জন ছিল, এখন ৪৫ জন বাকি। ক্যামেরনের মনে ভয় ঢোকে। সে জিজ্ঞেস করে, বাকিরা কোথায় গেল? ডাক্তার বলে, তোমার সামনেই তো, প্রতিদিন এমন হয়। আমরা তো খুনি, হত্যাই করি, তবে আমি আজ পর্যন্ত কাউকে মারিনি। ক্যামেরন আবার জানতে চায়, এখানে মেয়েরা কতজন আছে? উত্তর, ৩ জন, আরেকটু থাকলে ভালো হতো। এই উত্তর শুনে সে বুঝে যায় মেয়েদের অবস্থা কেমন। পরদিন সে অপরের ক্যাম্পে যায়, যেখানে সব বন্দীরা থাকে। নেতা ববির লোকজন তাকে ধরে হুমকি দেয়, এখানে শুধু ববির রাজ চলে, তার কথা মানতে হবে। ক্যামেরন প্রতিবাদ করলে তাকে মাটিতে চেপে ধরে সতর্ক করা হয়। সে চিৎকার করে সাহায্য চায়, কিন্তু কেউ আসে না, কারণ নিয়ম হল সবাই শুধু নিজেরটা দেখে। রাত হলে ৩ জন মেয়ের সঙ্গে থাকতে গেলে তারা তাকে বিছানা থেকে লাথি মেরে ফেলে দেয়। বলে, তোমাকে মাটিতেই শুতে হবে। তারা জানায় এখানে মেয়েদের কাজ শুধু পুরুষদের চাহিদা মেটানো। ক্যামেরন এটা মেনে নেয় না। এক মেয়েকে চুল ধরে টেনে বলে, আমার সাথে যদি কিছু করার চেষ্টা করো, তবে মনে রেখো আমি আমার নিজের বন্ধুকেও খুন করেছি। আমার নাম ক্যামেরন। তার হুমকি শুনে মেয়েরা আর কিছু বলে না। পরের দিন তাকে এবং অন্য মেয়েদের মাঠে কাজ করতে হয়, গরুর মতো চাষ দিতে। কাজ শেষে কেউ পানি চাইলে হেড ওয়ার্কার তার মুখে থুতু ফেলে। তখন এক সহকর্মী তাকে পানি দেয়, কিন্তু এজন্য তাকে মারধর করা হয়। একসময় ছুরি বের হয়, তবে ববি এসে থামিয়ে দেয়। দিন যায়, মেয়েদের দিয়ে পাথর টানানো স্টোর হাউস বানানো হয়। কাজের সময় ক্যামেরনের হাতে আঘাত লাগে। কেউ সাহায্য করতে চাইলে গার্ড তাকে সরিয়ে দেয়, কারণ এখানে সহানুভূতি সবচেয়ে বড় শত্রু। রাতে আবার মেয়েদের নাইট ডিউটি করতে হয়, আর একজনকে ববির কাছে পাঠানো হয়। পুরুষদের জীবনও ভালো নয়, তারা প্রতিদিন মারামারি করে মরে যায়। মৃতদেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়। একদিন বিদ্রোহী একটা গ্রুপ হাজির হয়, যারা আগে পালিয়ে গিয়েছিল। তারা গার্ডদের মেরে মেয়েদের নিয়ে পালায়। অন্য ক্যাম্পে সবাই নিজের ইচ্ছে মতো থাকে, কারো ওপর জোর করা হয় না। কিন্তু এক বন্দী টলার এক মেয়ের উপর জোর করতে চাইলে সবাই তাকে থামায়। সে আবার চেষ্টা করলে লি নামের মেয়ে প্রতিশোধ নেয়। তার গোপনাঙ্গে মধু মাখিয়ে মৌমাছি ছেড়ে দেয়। টলার কষ্টে দৌড়ে পালায়। এদিকে ববি খবর পেয়ে বিদ্রোহীদের খুঁজে বের করার আদেশ দেয়। লড়াই হয়, অনেকেই মারা যায়। মেয়েরা বুঝে যায় এভাবে পালিয়ে বাঁচা যাবে না, প্রতিরোধ করতে হবে। তারা টার্মিনেট পাথর দিয়ে গ্রেনেড বানায়। কিন্তু সমস্যা আসে যখন বানি নামে এক মেয়ে শত্রুর হাতে ধরা পড়ে। একদিন পুলিশ বোট এলে তাকে ফাঁদ হিসেবে ব্যবহার করা হয়। পুলিশ অফিসাররা তাকে বাঁচাতে গেলে ববির লোকজন তাদের মেরে অস্ত্র আর নৌকা দখল করে নেয়। কিন্তু বিদ্রোহীরা আবার হামলা করে অস্ত্র নিজেদের দখলে আনে। এখন তাদের কাছে অস্ত্র,
নৌকা সব আছে, চাইলে পালাতে পারে। কিন্তু তারা লড়াই করার সিদ্ধান্ত নেয়। আক্রমণে অনেক বন্দী মরে, ববি বাংকারে লুকিয়ে থাকে। লিলি গ্রেনেড নিয়ে গেলে সে গুলিতে মারা যায়। পরে ডক্টর মিলফোর্ড ক্ষুব্ধ হয়ে পুরো বাংকার উড়িয়ে দেয়। ববি আগুনে জ্বলতে থাকে, কেউ তাকে সাহায্য করে না।